ওম শান্তি। আজকের মুরলীমন্থনের সকল রুহানি ভাই বোনদের স্বাগত। আজকে আলোচনার শুরুতে একটা অদ্ভুত কল্পনার কথা বলি, একটু ভেবে দেখা যাক। আচ্ছা, বলুন তো শুনি। ধরুন একজন মানুষ চোখে খুব অত্যাধুনিক একটা ভার্চুয়াল রিয়ালিটি বা ওই ভিআর হেডসেট থাকে না, সেটা পরে বসে আছে। হ্যাঁ, ভিআর হেডসেট আজকাল তো বেশ চলছে এগুলো। রাইট। তো সেই হেডসেটের ভেতরে সে দেখছে এক ঝলমলে নিখুঁত দুনিয়া, চারদিকে আকাশ ছোঁয়া কাঁচের ইমারত, রাস্তায় শব্দহীন উড়ন্ত গাড়ি, বিলাসবহুল জীবন, কোথাও কোনো অভাব নেই, সবকিছু একেবারে পারফেক্ট। হ্যাঁ, সেখানে কোনো রোগ নেই, জরা নেই, একদম স্বপ্নের মতো একটা জায়গা আর কি। একদম। কিন্তু আসল ঘটনাটা ঘটবে কখন জানেন? যখন সে চোখের ওই হেডসেটটা খুলবে। বাস্তবের মাটিতে পা রাখতেই দেখা যাবে চারপাশের জগৎটা আসলে একটা জরাজীর্ণ, একেবারে ভেঙে পড়া ইমারত। এমন একটা খণ্ডহর যার পলস্তারা খসে পড়ছে, পিলারের রড বেরিয়ে গেছে। আর যে কোনো মুহূর্তে হুড়ুমুড়িয়ে পুরো কাঠামোটা ধসে পড়তে পারে, তাই তো? ঠিক তাই, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আসলে আজকের মুরলির সবচেয়ে বড় উদ্দেশ্যই হল চোখের এই মায়ার আবরণ বা ওই ইলিউশনের হেডসেটটা খুলে ফেলা। আচ্ছা। 15ই মে 2026-এর এই মুরলি আমাদের সেই ধসে পড়া ইমারতের আসল সত্যটার মুখোমুখি দাঁড় করায়। হেডসেটের ভেতরের ওই চাকচিক্যময় জগৎটা দেখে মানুষ তো প্রতিনিয়ত ভাবছে এটাই বোধহয় জীবনের চূড়ান্ত প্রাপ্তি। মানুষ তো বাইরের চাকচিক্য দেখেই ভোলে। কিন্তু মুরলির গভীরে গেলে বোঝা যায় আসল সত্যটা হলো ভেতরে ভেতরে সভ্যতার পুরো কাঠামোটাই ভীষণ নড়বড়ে হয়ে গেছে। রাইট। এই মোহ বা মায়ার স্তর থেকে বেরিয়ে এসে কিভাবে সত্যিকারের অবিনাশী শান্তি খুঁজে পাওয়া যায়, আজকের মুরলি মন্থনের মূল ফোকাস ঠিক সেখানেই। এই ভিআর হেডসেটের ভাঙা ইমারতের উদাহরণটা ধরেই যদি আমরা মুরলির সবচেয়ে গভীর এবং হয়তো একটু চমকে দেওয়ার মতো কথায় প্রবেশ করি, তা হল এই দুনিয়া এখন কবরস্থান হতে চলেছে। কবরস্থান শব্দটা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে, কিন্তু আমার মনে একটা খটকা লাগে। কিরকম খটকা? এই যে আমরা প্রযুক্তিগতভাবে এত উন্নতি করছি, চারপাশে এত বড় বড় স্মার্ট সিটি তৈরি হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানে ম্যাজিকের মতো সব আবিষ্কার হচ্ছে, মানুষের আয়ু বাড়ছে। হ্যাঁ, বাইরের দিক থেকে দেখলে তো তাই মনে হয়। তো এই চরম উন্নতির যুগে দাঁড়িয়ে পুরো দুনিয়াটাকে কবরস্থান বলাটা কি একটু বেশি নেতিবাচক বা পেসিমিস্টিক শোনায় না? সাধারণ বা বাহ্যিক দৃষ্টিতে দেখলে এটাকে নেতিবাচক মনে হতেই পারে, কিন্তু মুরলি আমাদের বোঝাচ্ছে যে এটা কোনো হতাশার কথা নয়। তাহলে এটা কি? এটা বরং হলো এক্সট্রিম ক্ল্যারিটি বা চরম স্বচ্ছতা। এখানে কবরস্থান বলতে ভৌগোলিক কোনো নির্দিষ্ট জায়গার কথা বলা হচ্ছে না, এটা আসলে একটা চেতনার স্তর। চেতনার স্তর? একটু বুঝিয়ে বলবেন? বিজ্ঞানের ভাষায় যাকে আমরা এন্ট্রপি বলি না, এর মেকানিজমটাও ঠিক সেই রকম। আচ্ছা, একটু খুলে বলা যাক বিষয়টা। এন্ট্রপির সাথে এই চেতনার অবক্ষয়ের সম্পর্কটা ঠিক কোথায়? থার্মোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী মহাবিশ্বের যে কোনো বস্তু ধীরে ধীরে তার শক্তি হারিয়ে বিশৃঙ্খলা বা ক্ষয়ের দিকে এগিয়ে যায়। ল অফ এন্ট্রপি। ঠিক। আধ্যাত্মিক দিক থেকেও এই পুরনো দুনিয়া, মানুষের ভেতরের দেহাভিমান বা অহংকারের পুরনো যে সংস্কার, সেগুলো ক্রমশ তাদের আধ্যাত্মিক শক্তি হারিয়ে মাটিতে মিশে যাচ্ছে। একটা ক্ষয়ের দিকে যাচ্ছে আর কি। একদম। আর পুরনো জিনিসের এই মাটিতে মিশে যাওয়া বা ধ্বংসের দিকে এগিয়ে যাওয়াকেই রূপক অর্থে কবরস্থান বলা হয়েছে। একে মুরলিতে বলা হয়েছে পিছনের ভবকা। পিছনের ভবকা, এই শব্দটার মানে ঠিক কি? ধরুন একটা নিভন্ত প্রদীপ যখন তার আয়ুর একদম শেষ পর্যায়ে পৌঁছায়, তখন দেখবেন সেটা হঠাৎ করে দপ করে খুব উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। আরে হ্যাঁ, নিভে যাওয়ার ঠিক আগে প্রদীপের শিখাটা অনেক বড় হয়ে যায়। ঠিক তাই। এই যে 100 বছরের আর্টিফিশিয়াল স্বর্গ বা জাঁকজমক আমরা দেখছি, ওই স্মার্টফোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত, এগুলো সবই হল নিভে যাওয়ার আগের সেই দপ করে জ্বলে ওঠা আলো। তার আমরা যাকে চরম উন্নতি ভাবছি, সেটা আসলে পতনের ঠিক আগের একটা তীব্র ঝলকানি। একদম ঠিক ধরেছেন। কিন্তু এই বাহ্যিক চাকচিক্যটা মানুষের ভেতরের অবস্থাকে কতটা প্রভাবিত করছে? আমরা তো অনেক আরামে আছি বলে মনে হয়। এটাই সবচেয়ে বড় বিভ্রম। মানুষ বাইরের দুনিয়াটাকে এয়ার কন্ডিশন করে ফেলেছে ঠিকই, কিন্তু মানুষের ভেতরের অবস্থাটা একবার বিশ্লেষণ করলে দেখা যাবে ছবিটা সম্পূর্ণ উল্টো।
ভেতরে শান্তি তো সেভাবে নেই। যত বেশি প্রযুক্তিগত উন্নতি হচ্ছে মানুষের ভেতরের ডিপ্রেশন, মানসিক অশান্তি আর একাকিত্ব ঠিক ততটাই চরম স্তরে পৌঁছেছে। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ঘরে ঘরে এখন ডিপ্রেশন। বাইরের এই আর্টিফিশিয়াল স্বর্গটা মানুষের আত্মাকে কোনো মৌলিক সুখ দিতে পারছে না, কারণ ফিজিক্যাল বা ভৌত বস্তু কখনো মেটাফিজিক্যাল বা অতিসূক্ষ্ম আত্মাকে তৃপ্ত করতে পারে না। রাইট, আত্মার খাবার তো আর বস্তু হতে পারে না। একদমই না। তাই এটা আসলে একটা সাজানো কবরস্থান ছাড়া আর কিছুই নয়। আর এর বিপরীতেই রয়েছে পরিস্থান। পরিস্থান। হ্যাঁ, যা হলো এক সত্যপ্রধান, পবিত্র এবং নতুন জগৎ, যেখানে আত্মা তার সম্পূর্ণ শক্তিতে নিজের অরিজিনাল ফ্রিকোয়েন্সিতে বিরাজ করে। আচ্ছা, দুনিয়ার এই জাঁকজমক যদি নিভন্ত প্রদীপের শেষ আলোই হয়, তাহলে এই দুনিয়াতে সত্যিকারের সৌভাগ্যশালী কারা? মুরলি বলছে দরিদ্র বাচ্চারাই সবচেয়ে বেশি সৌভাগ্যশালী, কারণ তারা সরাসরি নিরাকার বাবার হয়ে গেছে। এই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। মানে দরিদ্ররাই সৌভাগ্যশালী, কারণ দুনিয়ার হিসেবে তো সবাই ধনী হতে চায়, তাই না? ঠিক, কিন্তু এখানে দরিদ্র বলতে শুধু ব্যাংক ব্যালেন্স শূন্য হওয়াকে বোঝায় না। এখানে একটা সাইকোলজিক্যাল মেকানিজম কাজ করছে। আচ্ছা। এখানে দরিদ্র মানে হলো মনের ব্যান্ডউইথ খালি থাকা, মানে যার মনের মেমরি বা স্টোরেজ এখনো ফাঁকা আছে। মনের ব্যান্ডউইথ। এই জায়গাটা একটু আনপ্যাক করা যাক। আমার একটা অ্যানালজির কথা মনে পড়ছে। হ্যাঁ, বলুন। ধরুন একটা পেয়ালা আগে থেকেই কানায় কানায় পূর্ণ, তাতে দুনিয়াবি ইচ্ছা, অহংকার, সম্পত্তি, শেয়ার বাজারের হিসেব সব কিছু ভরা আছে। এখন সেই কানায় কানায় পূর্ণ পেয়ালাতে যদি আমরা জ্ঞানের পবিত্র অমৃত ঢালতে যাই, সেটা তো উপচে বাইরেই পড়ে যাবে। নতুন কিছু ঢোকার তো কোনো জায়গাই নেই সেখানে। পেয়ালার এই অ্যানালজিটা কাছাকাছি যাচ্ছে, তবে বিষয়টা এর চেয়েও আরেকটু জটিল। তাই নাকি? হ্যাঁ, মানে শুধু যে পেয়ালাটা কানায় কানায় পূর্ণ তা নয়, বরং ভেতরের ওই বৈশীয় তরলটা টকবক করে ফুটছে। ও আচ্ছা। এত বেশি অস্থিরতা আর চাপ তৈরি হয়ে আছে যে নতুন কোনো পবিত্র জ্ঞান সেই তরলের পৃষ্ঠভাগ স্পর্শ করার আগেই ছিটকে বেরিয়ে যায়। মানে স্থিরতাই নেই কোনো। একদম। যারা অত্যন্ত ধনবান তাদের মনের সার্ভার সারাদিন ওভারলোডেড থাকে। এই প্রপার্টির দাম কত বাড়ল, ওই ব্যবসার কি হলো, সমাজ কি বলবে, এই সব ক্রমাগত চলতে থাকা চিন্তায় তাদের মনের সার্ভারের র্যাম পুরোপুরি জ্যাম হয়ে থাকে। রাইট, র্যাম ফুল হয়ে গেলে তো আর নতুন ডেটা প্রসেস করা যায় না। হ্যাঁ, সেখানে ঈশ্বরীয় জ্ঞান ডাউনলোড করার মতো কোনো স্পেস বা জায়গায় অবশিষ্ট থাকে না। এটা খুব লজিক্যাল একটা পয়েন্ট। মন যদি আগে থেকে হাজারটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট দিয়ে ভর্তি থাকে, তাহলে সেখানে সূক্ষ্ম আধ্যাত্মিক জ্ঞান প্রসেস করার মতো কোনো প্রসেসিং পাওয়ারই বাঁচে না। একদম। আর অন্তিম সময়ে এর প্রভাবটা সবচেয়ে মারাত্মক হয়। কিভাবে? যখন সবকিছু শেষ হতে থাকবে, তখন ওই ধনবানদের মনে তাদের ওই সঞ্চিত সম্পদের কথাই বারবার ফিরে আসবে, কারণ সারা জীবন তারা ওখানেই নিজেদের শক্তি বিনিয়োগ করেছে। হ্যাঁ, যেখানে ফোকাস সেখানেই তো মন যাবে। কিন্তু যাদের মন খালি, যাদের দুনিয়ার প্রতি কোনো আসক্তি নেই, তাদের কেবল এক শিব বাবাই স্মরণে আসবেন। মুরলিতে একটা অমোঘ নিয়ম বলা আছে, অন্তমতে সোগতি। অন্তমতে সুগতি মানে শেষ মুহূর্তের যে অবস্থা। ঠিক, অর্থাৎ শেষ মুহূর্তে মনের ফোকাস যেখানে থাকবে, আত্মার গন্তব্যও ঠিক সেরকমই হবে। সেই কারণে মনের দিক থেকে যারা খালি বা দরিদ্র, তারাই জ্ঞান ধারণ করার ক্ষেত্রে পরম সৌভাগ্যশালী। এই খালি ব্যান্ডউইথের ধারণাটা থেকে না আরেকটা বিষয় খুব পরিষ্কার হয়। কোনটা? ধনী হোক বা দরিদ্র, এই জরাজীর্ণ দুনিয়া থেকে বাঁচতে বা ভেতরের ওই টকবগে ফুটতে থাকা অস্থিরতা থেকে একটু স্বস্তির আশায় মানুষ কিন্তু পাগলের মতো শান্তি খুঁজছে। হ্যাঁ, তা তো খুঁজছেই। কেউ ছুটছে পাহাড়ে, কেউ অমরনাথ যাত্রা করছে, আবার লক্ষ লক্ষ মানুষ কুম্ভ মেলায় গিয়ে গঙ্গা স্নান করছে। তাদের বিশ্বাস চরণামৃত পান করলেই বা পবিত্র নদীতে ডুব দিলেই হয়তো অন্তর পবিত্র হয়ে যাবে। এই খোঁজটার মধ্যে মানুষের একটা নিষ্পাপ এবং অবুঝ মানসিকতা লুকিয়ে আছে। মানুষ এত বেশি মানসিক ওভারলোডে ভুগছে যে তারা শুধু ফিজিক্যালি ওই পরিবেশ থেকে পালাতে চাইছে। রাইট, শুধু একটা এসকেপ রুট খুঁজছে। তারা ভাবছে শান্তি বোধহয় বাইরের কোনো বস্তু, যাকে পাহাড়ে চূড়ায় বা নদীর ঠান্ডা জলে খুঁজে পাওয়া যাবে। কিন্তু মুরলী খুব স্পষ্টভাবে বলছে, আসল কুম্ভমেলা হল এই সঙ্গম যুগ। আচ্ছা। আর সবচেয়ে বড় তীর্থ হল এই গীতা পাঠশালা বা সেন্টারগুলো, যেখান থেকে অবিনাশী জ্ঞানরত্ন পাওয়া যায়। অমরনাথ কোনো বরফের তৈরি শিবলিঙ্গ নয় যা গরমে গলে যায়।
স্বয়ং শিব বাবা এখানে এসে অমর কথা শোনাচ্ছেন, যা আত্মাকে অবিনাশী করে তোলে। এখানে লজিকের একটা বড় সংঘাত তৈরি হয় কিন্তু মানে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা অত্যন্ত অযৌক্তিক লাগে। কেন অযৌক্তিক মনে হচ্ছে? ধরুন জল একটা ফিজিক্যাল বা ভৌত উপাদান, আমরা চোখে দেখতে পাই, এর রাসায়নিক গঠন জানি। অন্যদিকে আত্মা হলো মেটাফিজিক্যাল বা অতি সূক্ষ্ম একটা চেতনা, যার কোনো ফিজিক্যাল ডাইমেনশনই নেই। তো ফিজিক্যাল জল দিয়ে মেটাফিজিক্যাল আত্মাকে ধোয়া বা পরিষ্কার করা কিভাবে সম্ভব? এটা তো মেকানিজমের দিক থেকেই অসম্ভব একটা ব্যাপার। আপনি একদম সঠিক মেকানিজমটা ধরেছেন। ফিজিক্যাল জল বড়জোর আমাদের ফিজিক্যাল শরীরটাকে পরিষ্কার করতে পারে, হ্যাঁ, শরীরের ময়লা তো যাবে, কিন্তু আত্মার ভেতরে জন্ম জন্মান্তরের যে গভীর বিকার আর ময়লা জমে আছে, মানে এই যে অহংকার, রাগ, লোভ, এগুলো তো আর ফিজিক্যাল ময়লা নয়, এগুলো হলো শক্তির বিকৃতি বা এনার্জি কারাপশন। রাইট, এনার্জি কারাপশন। তাই ফিজিক্যাল জল দিয়ে মেটাফিজিক্যাল আত্মাকে ধোয়া সম্পূর্ণ অসম্ভব। এই আত্মিক ময়লা বা কারাপ্টেড ডেটা কেবল পরমাত্মার সাথে যোগ বা ওই অবিনাশী জ্ঞানরত্নের সাগরে ডুব দিলেই ধোয়া বা ফরম্যাট করা সম্ভব। ফরম্যাট করা, হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। মানুষ আসলে ভুলে গেছে যে শান্তি কোনো গন্তব্য নয় যেখানে তাদের হেঁটে হেঁটে পৌঁছতে হবে। শান্তি হল আত্মার অরিজিনাল স্বরূপ। আমরা হলাম শান্তিধাম নিবাসী। আত্মার এই সূক্ষ্ম প্রকৃতির কথায় যখন এলাম, তখন আত্মার মেকানিজম নিয়ে মুরলিতে যে বিষয়টা আছে সেটা সত্যি অবাক করার মতো। কোন বিষয়টা? মুরলি বলছে আত্মা হলো একটা সূক্ষ্ম বিন্দুর বা বিন্দির মতো। কিন্তু মানুষের মনে তো প্রশ্ন আসতেই পারে, এই এত সূক্ষ্ম একটা বিন্দুর মধ্যে ৮৪ জন্মের এত বিশাল হিসেব কিভাবে ধারণ করা থাকে? এটা আধুনিক প্রযুক্তির মেকানিজমের সাথে মিলিয়ে দেখলে খুব সহজে বোঝা যায়। ধরুন একটা মাইক্রোচিপ বা পেন ড্রাইভ। হ্যাঁ, পেন ড্রাইভ। একদম ছোট্ট, একটা নখের চেয়েও ছোট, অথচ তার মধ্যে হাজার হাজার সিনেমা, বই আর হাই ডেফিনিশন ফাইল সেভ করা থাকে। প্রচুর ডেটা ধরে যায় তার মধ্যে। আত্মাও ঠিক সেরকম একটা মেমোরি চিপ, একটা অতি সূক্ষ্ম বিন্দুর মধ্যে ৮৪ জন্মের সমস্ত চিন্তা ভাবনা, কর্ম আর অভিজ্ঞতার অবিনাশী পাঠ বা ডেটা রেকর্ড করা থাকে। কিন্তু অনেক সময় তো শোনা যায় আত্মা নাকি শূন্য হয়ে যায় বা মিশে যায়। হ্যাঁ, সন্ন্যাসীরা অনেক সময় বলেন যে আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, তার আর কোনো নিজস্ব অস্তিত্ব থাকে না। কিন্তু থার্মোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী এনার্জি বা শক্তি কখনো ধ্বংস হয় না, শুধু রূপান্তর হয়। একদম, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড। আত্মা হলো এমন এক অবিনশ্বর সত্তা বা অবিনাশী অ্যাক্টর, যে এই সৃষ্টির মঞ্চে ক্রমাগত অভিনয় করে চলেছে। তার ভেতরে ডেটা কখনো মোছে না। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, মানে সত্যযুগে যে আত্মারা 100% চার্জ ছিল, যাদের এনার্জি লেভেল একদম পারফেক্ট ছিল, যারা একদম পাবান বা পবিত্র দেবতা ছিল, তারা এতটা নিচে নামলো কিভাবে? শক্তির এই পতন কিভাবে ঘটল? এর উত্তর লুকিয়ে আছে শক্তির রূপান্তর আর অপচয়ের মেকানিজমে। যখন সেই পবিত্র আত্মারা এই শরীর এবং ভৌত প্রকৃতির সংস্পর্শে আসে, তখন ধীরে ধীরে তারা নিজেদের শরীর বলে ভাবতে শুরু করে। মানে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। ঠিক। আর যখনই কোনো অসীম চেতনা নিজেকে সসীম বস্তুর সাথে যুক্ত করে, তখন তার শক্তি ক্ষয় হতে শুরু করে। জন্ম জন্মান্তরের কর্মের আদান প্রদানে, বিশেষ করে কাম বিকার বা নেতিবাচক আকর্ষণের কারণে আত্মার ডানার শক্তি বা স্পিরিচুয়াল ভোল্টেজ কমতে থাকে। আচ্ছা। মুরলিতে জগন্নাথপুরীর মন্দিরের মূর্তির একটা অসাধারণ উদাহরণ দিয়ে এই পতনের ইতিহাসটা বোঝানো হয়েছে। হ্যাঁ, মূর্তির রং পরিবর্তনের সেই বিষয়টা, কিন্তু ওই রং পরিবর্তনের সাথে আত্মার পতনের সম্পর্কটা ঠিক কি? সম্পর্কটা একেবারে সরাসরি। সেখানে খেয়াল করলে দেখবেন, শুরুতে দেবতাদের অত্যন্ত সুন্দর, মুকুট পরা, উজ্জ্বল বর্ণের বা ফর্সা হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, একদম শতপ্রধান রূপ। কিন্তু ধীরে ধীরে বাম মার্গ বা বিকারের প্রভাবে সেই দেবতার মূর্তির রং একদম কালো করে ফেলা হয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ শিল্পীর খামখেয়ালিপনা নয়। তাহলে এটা কি? অনুক্রমিক ইতিহাস। কিভাবে একদম শতপ্রধান এবং পবিত্র আত্মা ধীরে ধীরে তার শক্তি হারিয়ে তমপ্রধান এবং কালো হয়ে যায়, এটা তারই চাক্ষুষ রূপক। আরে, এটা কিন্তু আগে কখনো ভেবে দেখিনি আমি। আর এই শক্তি ড্রেন হওয়াটা এতটাই সূক্ষ্ম যে মানুষ বুঝতেও পারে না কবে তারা উজ্জ্বল থেকে কালো হয়ে গেছে।
একমাত্র ভগবানই এই পতনের চক্র থেকে আমাদের বের করে পুনরায় সেই 100% চার্জড অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। আচ্ছা, জ্ঞান তো অনেক গভীর হলো, কিন্তু এই যে প্রতিদিনের দৌড়ঝাঁপ, ট্রাফিক জ্যাম, অফিসের ডেডলাইন বা পারিবারিক সমস্যা, এই সমস্ত বাস্তবের মাঝে যখন আত্মার ব্যাটারি দ্রুত ড্রেন হতে থাকে, তখন এই জ্ঞানকে প্র্যাকটিক্যালি কিভাবে প্রয়োগ করা যায়? আমরা তো আর সবসময় বসে বসে ধ্যান করতে পারি না, তাই না? মোরলি এজন্য খুব প্র্যাকটিক্যাল দুটো সমাধানের কথা বলে, যা যে কোনো পরিস্থিতিতে করা সম্ভব। আচ্ছা, কি সেগুলো? প্রথমত, দিনের মধ্যে কাজের ফাঁকে জাস্ট 1 মিনিটের জন্য নিজেকে থামানো। এই 1 মিনিট নিজের মনকে পরমধামের পাওয়ার হাউসের সাথে যুক্ত করে নিজেকে রিফ্রেশ করা। মানে ছোট্ট একটা পজ নেওয়া। হ্যাঁ, যেমন আমরা কাজের মাঝে মোবাইল ফোনটাকে কিছুক্ষণ চার্জে বসিয়ে নিই না, ঠিক তেমন এই 1 মিনিটের বিরতি ওই এনার্জি ড্রেনের সাইকেলটাকে ভেঙে দেয়। বাহ, এটা বেশ প্র্যাকটিক্যাল। আর দ্বিতীয় পয়েন্টটা মনে হয় ওই কবরস্থানের উদাহরণটার সাথে যুক্ত। একদম ঠিক ধরেছেন। দ্বিতীয় কাজটা হল মন থেকেই কবরস্থান বা জরাজীর্ণ দুনিয়ার প্রতি মোহ ত্যাগ করা। কিন্তু মোহ ত্যাগ করা মানে কি সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে হবে? না না, এর মানে এই নয় যে জঙ্গলে চলে যেতে হবে বা কাজ ছেড়ে দিতে হবে। স্টিয়ারিং হুইলে হাত থাকবে, অর্থাৎ সংসারের সমস্ত বৈষয়িক দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে হবে, কিন্তু মন থাকবে ডিটাচড বা অনাসক্ত। মানে আমি ড্রাইভ করছি, কিন্তু আমি জানি আমি গাড়িটা নই। ঠিক। মাস্টার সর্বশক্তিমান হবার অর্থই হল নিজের চিন্তা ভাবনা এবং বুদ্ধির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। আমরা যেমন নিজের ইচ্ছায় হাত পা নাড়াতে পারি, আমাদের মনকেও ঠিক আমাদের নির্দেশ মানতে হবে। বাইরের পরিস্থিতি ভেতরের মনকে যেন চালাতে না পারে। মনের ওপর নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে আমার রাত দুটোয় জেগে ওঠার সেই ভয়ানক সাইকেলটার কথা মনে পড়ে গেল। ওহ, ইনসোমনিয়া বা ওই মাঝরাতের অ্যাংজাইটি। হ্যাঁ, আধুনিক জীবনে এটা সবার সাথেই প্রায় ঘটে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় আর মাথায় ঘুরতে থাকে, কেন এমন হলো, অফিসে কাল কি হবে, এই ওয়াই অ্যান্ড হোয়াটের চিন্তা আমাদের একেবারে কুড়ে কুড়ে খায়। এটা এক ধরনের মানসিক লুপ তৈরি করে। হ্যাঁ, আর মুরলিতে এর একটা চমৎকার সাইকোলজিক্যাল এবং জিওমেট্রিক্যাল সত্য লুকিয়ে আছে। আমরা যদি প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্কের গঠনটা দেখি, দেখব সেটা বাঁকা। দাঁড়ান, বিষয়টা একটু গভীরভাবে ভেবে দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। একটা জ্যোতিচিহ্নের জ্যামিতি মানুষের মনস্তত্ত্বকে এতটা প্রভাবিত করতে পারে? হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্নটা নিচ থেকে উঠে একদম একটা হুকের মতো বাঁকা হয়ে থাকে। ঠিক ওই হুকের মতোই। মনের ভেতর যখনই কেন বা কি আসে, তখন আমাদের মনটাও ওই চিহ্নের মতোই বাঁকা বা অস্থির হয়ে যায়। আরে, হুকের মতো মনটাকে আটকে দেয়। ওই হুকটা আমাদের মনকে গেঁথে ফেলে আর দুশ্চিন্তার লুপের মধ্যে টেনে নিয়ে যায়। আমাদের স্থিরতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এর একমাত্র প্র্যাকটিক্যাল সমাধান হল একটা ফুল স্টপ বা বিন্দি বসানো। ফুল স্টপ মানে দাড়ি? হ্যাঁ, ফুল স্টপ একদম স্থির, তার কোনো ডাইমেনশন নেই, সে কোথাও টানে না, সে কেবল শান্ত। আমাদের স্বস্থিতি বা নিজের ভেতরের অবস্থাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তবে বাইরের পাহাড় সমান পরিস্থিতিও আমাদের কাছে খড়কুটোর মতো মনে হবে। রাইট। পরিস্থিতি আমাদের তখনই বড় বা ভয়ানক মনে হয় যখন আমাদের ভেতরের স্বস্থিতি বা ওই ফুল স্টপের শক্তি দুর্বল থাকে। কি অসাধারণ একটা ইনসাইট! মানে বাইরের পরিস্থিতি বাঁকা হতে পারে, মানুষ বাঁকা কথা বলতে পারে, কিন্তু ভেতরে যদি ওই ফুলস্টপ বা বিন্দির মতো স্থিরতা থাকে, তাহলে কোনো হুকি মনকে টেনে নিতে পারবে না। একদম। আজকের এই পুরো আলোচনাটা যেন চিন্তার জগৎটাকে একদম নতুন করে সাজিয়ে দিল। মুরলী মন্থন আমাদের সেই অন্তর্দৃষ্টিটাই দেয়, যা দিয়ে আমরা বাইরের জাকজমকের আড়ালে লুকিয়ে থাকা সত্যটাকে দেখতে পাই এবং নিজেদের ভেতরের ওই বিন্দির আসল শান্তিটাকে প্র্যাকটিক্যালি অনুভব করতে পারি। আজকের এই গভীর আলোচনা থেকে অনেক কিছুই পরিষ্কার হল, বিশেষ করে কিভাবে আমাদের সূক্ষ্ম শক্তির অবক্ষয় হচ্ছে এবং কিভাবে আমরা তা পুনরায় সঞ্চয় করতে পারি। হ্যাঁ, এটা জানা খুব জরুরি। কিন্তু শেষ করার আগে আজকের পুরো আলোচনার নির্যাস হিসেবে একটি চূড়ান্ত চিন্তার খোরাক সবার সামনে রাখতে চাই। নিশ্চয়ই। একটু ভেবে দেখা যাক, আমরা আলোচনা করলাম যে আত্মা হল একটা সূক্ষ্ম বিন্দি বা মাইক্রোচিপ, যেখানে ৮৪ জন্মের সব ডেটা অবিরাম রেকর্ড হয়ে চলেছে। একটু গভীরভাবে ভাবলে ঠিক এই মুহূর্তে, এই মাইক্রোসেকেন্ডে আমাদের আত্মায় কোন এনার্জি রেকর্ড হচ্ছে? বাইরের ওই কবরস্থানের কোলাহল, দুশ্চিন্তা আর মোহ, নাকি ভেতরের
পরিস্থানের সেই অসীম শান্তি আর স্থিরতা। সত্যি নির্বাচনটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের নিজেদেরই করতে হবে। অত্যন্ত গভীর একটি প্রশ্ন দিয়ে শেষ করছেন, এই মুহূর্তের নির্বাচনটাই কিন্তু আমাদের আগামীকালের ডেটাবেস তৈরি করছে। আজকের মতো এই মুরলী মন্থন এখানেই সম্পন্ন করছি। ওম শান্তি। ওম শান্তি।